ছাত্রদল সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি। এবং ইসির কোথাও সামরিক উর্দি, কোথাও দলীয় পোশাক, অভিযোগ এনসিপির। মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, নিবন্ধন আবেদনের ত্রুটি সংশোধনের কাগজপত্র জমা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফ্যাসিবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান তার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে একথা বলেছেন তিনি। আর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। এদিকে গণরুম, গেস্ট রুম বিলোপ সহ ৯ দফা দাবি তুলে ধরে ছাত্রদলের সভাপতি বলেছেন, বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা হলে তার কঠোর জবাব দেয়া হবে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সমাবেশস্থল। দুপুরের পর মৎস্য ভবন থেকে কাঁটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে ছাত্রদলের সভাপতি শিক্ষাঙ্গনে গণরুম, গেস্ট রুম বিলোপ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষানীতি প্রণয়ন সহ ৯ দফা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রলীগ ও গণহত্যায় উস্কানিদাতা শিক্ষকদের বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষ দাঁত উপড়ে ফেলবে। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই তিনটি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শুধু সংস্কারই নয়, এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। তাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার রূপবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকার ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। আর হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। বিভেদ বা প্রতিহিংসা নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করার আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য
শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের এক দফার বর্ষপূর্তিতে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পতনের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহার অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ আর ঘোষণাপত্রের আইনি স্বীকৃতির দাবি জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। ব্যবধান 365 দিনের কারফিউ আর বুলেট উপেক্ষা করে 24-এর এমন বৃষ্টিস্নাত দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের এক দফা দিয়েছিল ছাত্র জনতা, যা ঘোষণা করেন নাহিদ ইসলাম। এক দফার বর্ষপূর্তিতে শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার। গগনবিদায়ী মিছিল আর স্লোগানে উপস্থিত হাজারো মানুষ। এনসিপি নেতাকর্মী ছাড়াও অভ্যুত্থানে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষও সামিল এই মিছিলে। এনসিপি নেতারা বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। তরুণদের নেতৃত্বেই বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশে যতগুলো লড়াই সংগ্রাম আছে সবকিছু কর্মসংস্থানের ভিত্তিতে হয়েছে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে হয়েছে। এই জায়গাগুলোতে যদি আমরা মনোযোগ দিতে না পারি তাহলে আবার বাংলাদেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব সংগঠিত হবে। আমাদের ন্যায্যতার প্রশ্নে তারা কোনো কথা বলতে চায়, তা ভিত্তিতে আমরা কোনো আপোষ নয়। নতুন বাংলাদেশ, নতুন বিশ্বমঞ্চ গঠনে আমরা নতুনভাবে আবির্ভূত হব। দেশের বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি নেতাকর্মীদের বাধা দিলে তা মোকাবেলা করা হবে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এক বছরেও কাঙ্ক্ষিত অধিকার পায়নি মানুষ। হত্যায় জড়িতদের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। আমাদের যে লড়াই, এই লড়াই শুধু 24-এর জন্য লড়াই না। ওই 2009 সালে বিডিআর পরিকল্পিত হত্যাকাণ্ডে যাদের হত্যা করা হয়েছে তার পিছনে প্রত্যেক কুশলীদের সর্বোচ্চ শাস্তি চাওয়ার জন্য আজকে আমরা এই মঞ্চে হাজির হয়েছি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারকেই সব সংস্কার বাস্তবায়নের দাবি জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা আমাদের ব্যর্থতার কথা স্বীকার করেই আজকে আবার ওই শহীদ মিনারে সমবেত হয়েছি। আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। 24-এ আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার পতনের, 25-এ লক্ষ্য স্থায়ীভাবে স্বৈরতন্ত্র উৎপাদনের কাঠামো মূলোৎপাটন। নতুন বাংলাদেশের ইশতেহার অনুষ্ঠান থেকে এমন শপথ নেয়ার কথা বলছেন 24-এর বিপ্লবীরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিন সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। তার অপরাধের অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সামরিক পোশাক পরে আছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে এনসিপি বলছে ইসি মেরুদণ্ডহীন। নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলে দলটি।
রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদনের ত্রুটি সংশোধনে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে কাগজপত্র জমা দেয় এনসিপির প্রতিনিধি দল। পরে সিইসির সঙ্গে বৈঠক করেন তারা। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরও অভিযোগ করেন, ভোট দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। এদিন নিবন্ধন পেতে এনসিপি সহ অন্তত 15টি দল ত্রুটি সারাতে কাগজপত্র জমা দেয়। গাজীপুরের শ্রীপুরে ঘরে আগুন দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পলাতক রয়েছেন অভিযুক্ত। স্থানীয়রা জানান, মিজানুর রহমান ও মারুফা আক্তার দম্পতির মধ্যে সম্প্রতি কলহ চলছিল। এর জেরে এক সপ্তাহ ধরে মারুফাকে ধরে আটকে রাখেন মিজানুর। অভিযোগ করা হয়, রোববার ভোর ৩টার দিকে ঘরের আসবাবপত্রে আগুন দিয়ে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় মিজানুর। এলাকাবাসী আগুন নিভিয়ে পোশাক শ্রমিক মারুফাকে উদ্ধারের পর ভর্তি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে মারুফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এদিকে টাঙ্গাইলে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পলাতক রয়েছে অভিযুক্ত। স্থানীয়রা জানান, সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় 2 সন্তান সহ একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন মেহেদী হাসান ও কাকলি আক্তার দম্পতি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে মেহেদী তার স্ত্রীকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত কাকলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেশে পুলিশ ও প্রশাসন সহ সব সেক্টর ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখওয়াত হোসেন। দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে আপওয়ার্ড সব। এটাকে 8 মাসে, 10 মাসে, 1 বছরে ঠিক করা সম্ভব না। আপনি পুলিশ প্রশাসন দেখেন, টোটাল ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডারে প্রায়ই শোনেন যে পুলিশ কাজ করছে না। করবে কীভাবে? স্ট্রাকচার নাই তো। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। এটা রিবিল্ড করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা এখন এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে পারিনি। আমাদের সীমিত এক্সপোর্ট হচ্ছে গার্মেন্ট, এবং এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি ডিস্টার্ব হয় তাহলে আমাদের যে অবস্থান এখন বাংলাদেশের, সেটা খুব ডিফিকাল্টির মধ্যে পড়বে। অস্ত্রের মুখী নিরাপত্তা রক্ষীদের জিম্মি করে নাটোর চিনিকলে ডাকাতির ঘটনা ঘটেছে। মিলের ফোরম্যান জানান, শনিবার রাত 1:30টার দিকে একদল ডাকাত চিনিকলের পেছনের ভাঙা দরজা দিয়ে মিলে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে মিলের 12 জন নিরাপত্তা রক্ষীকে জিম্মি করে বেঁধে রেখে মিলে রক্ষিত নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ভোর 4টার দিকে ডিউটি বদলের সময় অন্যান্য কর্মীরা এই অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে আজ সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্লাস্টিক দূষণ রোধে কক্সবাজার সৈকতে সংগ্রহ করা হবে 100 মেট্রিক টন সামুদ্রিক প্লাস্টিক। সচেতন করা হবে 10 লাখ পর্যটককে, যার মধ্যে 1 লাখ থাকবে সরাসরি সম্পৃক্ত। প্লাস্টিকের বিনিময়ে খাদ্য পাবে স্থানীয় 10,000 পরিবার। 6 মাস ব্যাপী এই উদ্যোগে যুক্ত হচ্ছে পর্যটক, স্থানীয় জনগণ আর প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় দেখব সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের অপরূপ সৌন্দর্য আর বিস্তৃত সমুদ্র সৈকত শুধু দেশেরই নয়, বিশ্ব পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তবে সেই প্রাকৃতিক সৌন্দর্য প্লাস্টিক দূষণের কারণে আজ হুমকির মুখে। দূষণ ঠেকাতে এবার কক্সবাজারে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বড় উদ্যোগ। কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে 6 মাসের এই কর্মসূচিতে সংগ্রহ করা হবে 100 মেট্রিক টন সামুদ্রিক প্লাস্টিক। রোববার দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্থানীয়রা প্লাস্টিক জমা দিয়ে নিচ্ছে চাল, ডাল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। ময়লার সাথে টুকাইয়া এখানে আনছি, এখানে দিয়ে আসি, বিস্কুট আর ডিম নিয়েছি। বীজটা পরিষ্কার হচ্ছে, প্লাস্টিক মুক্ত হচ্ছে। প্লাস্টিকগুলো এখানে দিয়ে প্রয়োজনীয় কিছু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এদিকে পর্যটকদের জন্য রয়েছে উপহার। 3টি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে জমা দিলেই মিলছে নানা উপহার। গণসচেতনতার ফলে প্লাস্টিক দূষণের মাত্রা কিছুটা হলেও আমরা
কমাতে পারবো বলে আমাদের বিশ্বাস। আর প্রশাসন জানিয়েছে এই কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সমুদ্র সৈকত। এবছর একটি ভালো সংখ্যক প্লাস্টিক কালেকশন হবে এবং তার ফলে আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে। এর আগে 2024 সালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করা হয়েছিল 83 মেট্রিক টন প্লাস্টিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্র দলের সমাবেশের জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই বলছে প্রসিকিউশন। আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ সাজা দাবি। এই ছিল জনপদের সময়। সঙ্গী থাকুন সময়।